মাছে ভাতে বাঙালি এটা কিন্তু আমাদের একটা প্রবাদ বাক্য রয়ে গেছে, তো বাঙালিদের মাছ ছাড়া চলে না। আর এই কথাটা কিন্তু প্রায় 90%ই সত্যি। তো মাছে ভাতে বানাতে গিয়ে আমরা সর্বদা মাছের রেসিপিকে কিন্তু আনহেলদি বানিয়ে দিই। আজকে কিন্তু চারা মাছের একটা হেলদি রেসিপি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি, বানানো ভীষণ ইজি আর খুব হেলদি। এটা কিন্তু একদম বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে এই রেসিপিটা। আর তেল মশলা ভীষণ কম ইউজ করে কিন্তু রেসিপিটা বানানো, আদা রসুন তো এতটুকু ইউজ করা হয়নি। তো চলুন রেসিপিটা দেখে নিন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো প্রথমেই দেখুন সবজি নিয়েছি, আপনাদের পছন্দ মতো সবজি আপনারা রাখতে পারেন। এখানে আমি ঝিঙে আর পটল নিয়েছি। তো আরও যদি সবজি অ্যাড করতে চান, গাজর পেঁপে অনেক কিছু অ্যাড করতে পারেন, তো আমি দুটো সবজি দিয়েই বানাবো। আর এদিকে নিয়েছি আলু আর কচু, তাহলে মোট 4 রকমের সবজি থাকছে। আলু আর কচুটা আমি একটু স্টিম করে নেব। আর এদিকে দেখুন চারা মাছ নিয়েছি, এখানে মাছ নিয়েছি 300 থেকে 350 গ্রাম, দুটো মাছে কিন্তু এই ওয়েটটা আছে। তো চারা মাছ দিয়ে রেসিপিটা বানানোর চেষ্টা করবেন, কারণ চারা মাছ কিন্তু শরীরের জন্য ভীষণ ভালো। তো যাই হোক, মাছটা আমি ভালো করে বেছে ধুয়ে লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম, জলটা ঝরিয়ে নিয়েছি। এবার একটু হলুদ মাখিয়ে নিচ্ছি, কারণ এই মাছটাকে ভেজে নেব। তো দেখুন এখানে হলুদ মাখিয়ে মোটামুটি 5 মিনিটের জন্য আমি ছেড়ে দিয়েছিলাম। তো তারপর একটা কড়াই নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে 2 টেবিল স্পুন আমি দিয়ে দিলাম সর্ষের তেল। রেসিপিটা সর্ষের তেলে বানানোরই চেষ্টা করবেন, তাতে টেস্টটা বেশ ভালো হয়। তো মাছগুলো তেলটা গরম হতে আমি ছেড়ে দিলাম। খুব বেশি একদম লাল লাল করে কড়া করে মাছ আমি ভাজবো না, আর এই রেসিপিটার জন্য তো একদমই নয়। আর এমনিতেও কিন্তু মাছ আমি ভীষণ কড়া করে ভাজি না, তাতে কি হয় মাছের যে গুণাগুণ সেটা অনেকটাই কমে যায়। তো যাই হোক, দেখুন মাছটার একটা পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠটা আমি উল্টে দিচ্ছি। এইভাবেই কিন্তু আমি মাছগুলোকে ভেজে নেব। আর এদিকে আমি যে কচু আর আলুটা স্টিমে বসিয়েছি প্রেসার কুকারে, কারণ এতে কী হয় টাইমটাও বেঁচে যায়, আর গ্যাসটাও কিন্তু অনেকটা সাশ্রয় হয়। আপনাদের যদি স্টিম করে রান্না করতে না ভালো লাগে, তাহলে কচু আলুটা স্টিম করার কোনো প্রয়োজন নেই, একবারে কড়াইতে নেড়েই করতে পারেন। তো দেখুন মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা তুলে নিয়ে যে বাকি তেলটা আছে সেই তেলের মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। আর তেল কিন্তু এতটুকু আমি অ্যাড করব না। দেখুন ফোড়নটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে সবজিগুলো দিয়ে দিচ্ছি। ঝিঙে পটল একসাথেই দিয়ে দিচ্ছি, আপনারা যদি চান পটলটা আগে একটু ভাজার পর ঝিঙেটা অ্যাড করতে পারেন, কিন্তু এইভাবে দুটো একসাথে দিয়ে দিলেও কোনো প্রবলেম নেই। তো সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম, সবজিগুলো একটু নাড়াচাড়া করে নেব। আর এখন গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইয়েতেই রাখবো, ততক্ষণ হাইয়ে রাখবো যে যতক্ষণ সবজি থেকে জল না বেরিয়ে যায়। তো আমি ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে চাপা দিয়ে দিচ্ছি মিনিট 2-3-এর জন্য। 2-3 মিনিট পর চাপা খুললাম, দেখুন গ্যাসের ফ্লেমটা হাইয়ে রাখার জন্য তাড়াতাড়ি কিন্তু এর থেকে জলটা বের হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। কিন্তু তার আগে আর কয়েকটা ইনগ্রিডিয়েন্টস আমি অ্যাড করব। দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ যেটা চপ করে নিয়েছি, একটা রাফলি চপ করা টমেটো, আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আর লবণ। তো এর মধ্যে শুকনো লঙ্কা বা গুঁড়ো লঙ্কা কোনো কিছুই অ্যাড করব না, কোনো রকম। আর আদা রসুনও অ্যাড করব না, সেজন্য এই টাইমে কিন্তু এই উপকরণগুলো অ্যাড করে দিতে হবে। তো সবগুলো দিয়ে চাপা দিয়ে দিলাম। আর এদিকে দেখুন কিছু গুঁড়ো মশলা নিয়েছি, কী কী নিয়েছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। প্রথমেই বলেছি শুকনো লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করব না, হেলদি রেসিপি বানাচ্ছি সেই জন্য। তো শুকনো উপকরণ মানে শুকনো মশলাগুলো আমি জল দিয়ে একটু এইভাবে ভিজিয়ে নিলাম। আর এদিকে দেখুন আলু আর কচু স্টিম করা হয়ে গেছে, যেটা প্রেশার কুকার থেকে আমি বের করে নিয়েছি, আর খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। কচু আর আলু সেদ্ধ করা জলটা আমি ফেলিনি, কিন্তু যারা ডায়াবেটিসের পেশেন্ট তারা কিন্তু জলটা ফেলে দেবেন। তো যাই হোক দেখুন, আর এদিকে সবজিটা অনেকটা নরম হয়ে গেছে, আর পেঁয়াজ বা টমেটো সমস্ত কিছুই কিন্তু বেশ নরম হয়ে গলে গেছে। এবার এর মধ্যে যে মশলাটা বানিয়েছি সেই মশলাটা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। আবার নাড়াচাড়া দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রেখেই এই মশলাটা কষিয়ে নেব। আর ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না এই মশলার জলটা মোটামুটি শুকিয়ে আসে। ঢাকা দিয়ে দিলাম। প্রায় 5 থেকে 6 মিনিট পর আমি ঢাকাটা খুললাম, দেখুন অনেকটাই কিন্তু জলটা শুকিয়ে গেছে, মানে মশলাটা কিন্তু বেশ ভালো মতো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে যে কচু আর আলুটা স্টিম করে রেখেছিলাম সেটা পুরোটাই এর মধ্যে ঢেলে দেবো। জলটা সহই ঢেলে দিলাম, আপনারা যদি চান জলটা আলাদা রেখে আলু আর কচুটা একটু কষিয়ে নিয়ে তারপর জলটা অ্যাড করতে পারেন, কিন্তু আমি সেটা আর করলাম না। আমি সমস্ত কিছু একসঙ্গে ঢেলে দিয়ে আর ঢাকা দিয়ে আবার 2-3 মিনিট একটু ফুটিয়ে নেব। তো 2-3 মিনিটে দেখুন বেশ ভালো মতো ফুটে গেছে, আর গ্রেভির সাথে খুব ভালোভাবে মিশে গেছে আলু কচু সবজি সমস্ত কিছুই। একটু নাড়াচাড়া করে নিচ্ছি, নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। আর যেহেতু এটা আমি পাতলা ঝোল বানাবো, তাই জলের পরিমাণটা একটু বেশি দেবো আমি। তো আপনারা যদি খুব বেশি পাতলা না বানাতে চান তাহলে জলের পরিমাণটা একটু কম দেবেন, একটু মাখো মাখো করতে পারেন। কিন্তু আমার বেশ কচু দেওয়া এই ঝোলটা বেশ পাতলা পাতলা ঝোলটাই ভালো লাগে, বা আমার বাড়ির ফ্যামিলি মেম্বাররা কিন্তু এটাই পছন্দ করে। আপনাদের যেমন পছন্দ করে সেরকম বানাবেন। তো যাই হোক, তারপর দেখুন মাছগুলো দিয়ে আমি 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি খুব ভালোভাবে। ফুটে গেছে, রেসিপিটা প্রায় ডান।
এবার একটু ধনেপাতা কুচি ওপর থেকে এইভাবে ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে আর 1 মিনিট আমি এটা ফুটিয়ে নেব। ধনেপাতা থাকলে দিতে পারেন, না থাকলে স্কিপ করতে পারেন, এখানে কিন্তু গ্যাস অফ করে দিতে পারেন। তো ধনেপাতা দিয়ে ঢাকা দিয়ে দেখুন 1 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি, এটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। গ্যাস বন্ধ করে দিলাম। এবার এটা গরম গরম ভাতের সাথে সার্ভ করুন, জাস্ট দারুণ লাগে। তো এবার আপনারা জানান যে আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে। ভীষণ সিম্পল কিন্তু ভীষণ হেলদি রেসিপিটা। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিয়ে যাবেন, আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমেন্ট করে জানাবেন যে কোথা থেকে আমার ভিডিও আপনারা দেখেন। রেসিপিটা ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ পেজটাকে ফলো করে দেবেন। তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নেক্সট রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, আর সবাইকে ভালো রাখুন। আর একটা কথা আপনাদের আবার একটু মনে করিয়ে দিই, প্লিজ একটা লাইক করে দেবেন যদি রেসিপি ভালো লাগে।